এই সেবাশ্রয় ক্যাম্পে মানুষ রোগ সারাতে যেতেন, কিন্তু আরো রুগ্ন হয়ে ফিরতেন। এই প্রতিবেদনটা দেখেই বোঝা গেল। মানে এটা তো গেল গতকালের অভিযোগ। এবার আজ আরো একটি নতুন অভিযোগ সামনে এসেছে, সেটার দিকে যদি নজর রাখার চেষ্টা করি, জানা যাচ্ছে আয়ুর্বেদ চিকিৎসক হয়েও করছেন অ্যালোপ্যাথি চিকিৎসা। অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্য করে এই অভিযোগ। কাঠগড়ায় ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের চিকিৎসক আকবর হোসেন। এলাকায় আয়ুর্বেদ চিকিৎসক হিসাবেই পরিচিত এই আকবর হোসেন। অর্থাৎ এক ডাক্তার যদি আর এক রোগের চিকিৎসা করেন তাহলে তো এই রোগীগুলোর তো এই হাল হবেই। এখান থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন, আমি মফিজুলের কাছে আসবো। তবে এক চিকিৎসক তিনি এই বিষয়ে সরব হয়েছেন, একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছেন। ডক্টর মোহাম্মদ আকবর হোসেন মণ্ডল, উনি এখানে আন্দাজ 2015 কি 16 সালে, অত সালটা এক্স্যাক্ট মনে নেই, উনি এখানে জয়েন করেছিলেন অ্যাজ স্কুল হেলথ আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। উনি কিন্তু রাজ্য সরকারি পার্মানেন্ট কর্মচারী নন। উনি এনআরএইচএম বা এনএইচএম বলে এখন, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আরবিএসকে বলে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের আন্ডারে উনি আয়ুর্বেদিক স্কুল হেলথের অফিসার। ওনার কাজ হচ্ছে স্কুলে গিয়ে বাচ্চাদের হেলথ চেক আপ করা, এটাই ওনার মূল ডিউটি। মানে ওনার এখানে সেই সময় যে বিএমএইচ ছিলেন, ওনার বলতে পারেন কিছুটা প্রশ্রয় বলুন বা আশীর্বাদ পেয়ে উনি হঠাৎ করেই খুব ক্ষমতাশালী হয়ে ওঠেন, এবং ক্ষমতাশালী হয়ে উঠে উনি সকলকে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেন। এবং মানুষের প্রতি যে একটা ভালো ব্যবহার সেটা তো ছিলই না, যে ওনার কথা শুনে চলবে না তাকে নানানভাবে হেনস্থা করা, তাকে হেকল করা, তাকে লিটারালি বলতে খারাপ লাগছে গালিগালাজ করা, এমনকি গায়ে পর্যন্ত হাত দেওয়া, সেগুলোও উনি করেছেন। মানে আরজিকর কাণ্ডের পরে যে একটা শব্দবন্ধ খুব জনপ্রিয় হয়েছিল আমাদের মানে পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায়, সেটা হচ্ছে থ্রেট কালচার। তো বলতে পারেন এই হাসপাতালে থ্রেট কালচারের জনক যদি কেউ থাকে সেটা উনি। প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, এই আকবর হোসেন আয়ুর্বেদিক চিকিৎসক, তার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ। অবশ্যই গুরুতর অভিযোগ। আকবর হোসেন মণ্ডল যখন থেকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ের দুর্নীতি এবং ভুল চিকিৎসার বিষয়টা সামনে আনেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তারপর থেকে তুমি জানো যে এই সেবাশ্রয়গুলোতে যারা চিকিৎসা করাতে গিয়েছিলেন তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এবং আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা তারা মডার্ন মেডিসিনে চিকিৎসা করেছেন বা প্রেসক্রিপশন করেছেন। এই অভিযোগটা সামনে আসে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে গতকালকে আমরা জানতে পারলাম যে এই আয়ুর্বেদিক চিকিৎসক যিনি কিন্তু এই সেবাশ্রয়গুলোয় কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেছেন, বিভিন্ন ক্যাম্পে গিয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছেন, তার নাম হচ্ছে আকবর হোসেন মণ্ডল। কে এই আকবর হোসেন মণ্ডল? তারপরে আমরা তার সম্পর্কে খোঁজখবর করতে একটা অন্তঃতদন্ত শুরু করতে গিয়ে জানতে পারি যে আকবর হোসেন মণ্ডল আসলে একজন তৃণমূলের সক্রিয় কর্মী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ যে সমস্ত তৃণমূল নেতারা রয়েছেন তাদের ছত্রছায়ায় থাকা এই আকবর হোসেন মণ্ডল সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং তিনি আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের, তিনি একজন যে গ্রামীণ হাসপাতাল ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের অধীনস্থ বা যেটা বিএমওএইচ এর অধীনস্থ যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে তিনি কিন্তু পোস্টিং রয়েছেন এই আকবর হোসেন মণ্ডল, যিনি একটি এনজিওর মাধ্যমে ওই ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তিনি আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে কাজ করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। তার ওখান থেকে কোনো রকম ট্রান্সফার কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি। তিনি ওই এলাকাতেই কাজ করছিলেন এবং হাসপাতালে ডিউটি রত অবস্থাতেই তিনি কিন্তু এই সেবাশ্রয়ে গিয়ে কিভাবে কাজ করতেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন সব থেকে বেশি উঠে দানা বাঁধতে শুরু করে। এবং এই আকবর হোসেন মণ্ডল, যার কাজ হচ্ছে ফিল্ড ওয়ার্ক, বিভিন্ন স্কুলে গিয়ে তাদের ছেলেদের স্বাস্থ্যের পরীক্ষা করা, কোনো রকম সমস্যা থাকলে তার একটা রিপোর্ট বিএমওএইচকে দেওয়া, এবং তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তর সেরকম ভাবে পদক্ষেপ করে। কিন্তু এই আকবর হোসেন মণ্ডল যখন সেবাশ্রয় চলে সেই সময় তিনি তার সকালবেলা গিয়ে হাসপাতালের রেজিস্টারে গিয়ে সই করেন এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে সেবাশ্রয়ে গিয়ে তিনি কোঅর্ডিনেটর হিসাবে সেখানে কাজ করতেন, রুগী দেখতেন, তার প্রেসক্রিপশন করতেন। সেই প্রেসক্রিপশনের তার যে হাতের লেখা সেটাও কিন্তু অনেকটাই নিশ্চিত করেছেন ওই ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যিনি বিএমওএইচ রয়েছেন তিনি নিজে, যে এই যে প্রেসক্রিপশন যেটা দেখা যাচ্ছে এটা আকবর হোসেন মণ্ডলের, এবং যিনি প্রেসক্রিপশন করছেন তিনি মডার্ন মেডিসিনের বেশ কিছু পরীক্ষা লিখে দিচ্ছেন ওই প্রেসক্রিপশনের একজন রোগীর ক্ষেত্রে। ফলে স্বাভাবিকভাবে একজন আয়ুর্বেদিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে গিয়ে তিনি মডার্ন মেডিসিনের চিকিৎসা করতেন, প্রেসক্রিপশন করতেন। সেটা কিন্তু এক প্রকার আমাদের হাতে যে নথি এবং তথ্য রয়েছে তা থেকে প্রমাণিত হচ্ছে। তারপর থেকে এই আকবর হোসেন মণ্ডলের আমরা খোঁজ করা শুরু করি। গতকালকে তাকে হাসপাতালে পাওয়া যায়নি। তার যে ফোন নাম্বার ছিল সেই ফোন নম্বরে বারবার ফোন করলেও তিনি কিন্তু কোনো
রকম রেসপন্স করেননি। ডিএমওই জানাচ্ছেন যে তিনি অতিরিক্ত একটা এখন প্রশ্ন, তিনি ভয় পেয়ে কোনো 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 জায়গায় গা ঢাকা দিয়েছেন কিনা অবশ্যই সেদিকে দেখতে হবে। মফিজুল সঙ্গে থাকো, আমার সহকর্মী মণিময় পাল রয়েছেন নিউজরুম থেকে। মণিময়, গুরুতর তো অভিযোগ এই চিকিৎসকের বিরুদ্ধে, যার কাজ নাকি স্কুলে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তিনি এই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে যারা রোগীরা আসছেন তাদের একরকম পরিষেবা দিচ্ছেন, সেখানে রোগ সারা তো দূর, উল্টে আরো রোগ চেপে বসছে তাদের উপরে। মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে যা নয় তাই হয়েছে। হ্যাঁ, তাই তো হয়েছে। মানে সরাসরি ডাকাতির সামিল কার্যত। ভাইপো বাবুর এই ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ের মাধ্যমে সেবাতে আশ্রয় মানুষ কিভাবে নিতেন সেটা তুমি ভাবো, একবার প্রত্যক্ষ করছো, সরাসরি এই অভিযোগগুলো সামনে আসছে। এ তো মারাত্মক। সেবার নামে এরা কি করে বেরিয়েছে তা এই মুহূর্তে এই অভিযোগগুলো সামনে আসছে। আমাদের তো ভয় লাগছে এই মুহূর্তে। ভয় এই কারণেই লাগছে, যদিও এগুলো এই মুহূর্তে সামনে আসছে কারণ সরকার পরিবর্তন হয়েছে। যদি সরকার পরিবর্তন না হতো, মানুষকে কিভাবে লুট করা হতো, তাদের স্বাস্থ্য নিয়ে কিভাবে ছেলেখেলা করা হতো, সব ভাবলে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি এখনই। কারণ এক একজন মানুষ আসছেন। গতকাল অভিজিৎ বাবু অর্থাৎ ববি, যার ডাক নাম সবাই পরিচিত তার এই নামেই, তিনি যে অভিযোগগুলোকে পুলিশকে জানিয়েছেন তাতে তো মারাত্মক মারাত্মক অভিযোগ। কি কি হতো আর কি কি হতো না এখানে, এটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যা নয় তাই করে বেরিয়েছেন এরা। ভাবো একবার, যারা গিয়েছেন কোমরে পিঠে ব্যথা নিয়ে, তাদের ব্যথা তো দূর হয়নি, বরঞ্চ ব্যথার উল্টে বেড়ে গিয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হতো, সেই ধরনের মেশিনগুলোকে সামনে নিয়ে এসে তারা এই কাজ করতেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই গুরুতর অভিযোগগুলো এবার প্রকাশ্যে আসছে, এটাই সব থেকে বড় ভয়ঙ্কর জায়গা। এবার এর বিরুদ্ধে যত দ্রুত ব্যবস্থা হবে ততই আরো আসল সত্য সামনে ধীরে ধীরে আসবে। সৌভ, একদম এখানেই কিন্তু মণিময়, এই অভিযোগ কিন্তু শেষ নয়, আরো অভিযোগ রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে সেবাশ্রয়ের নাম করে আপনাদেরও জানাই, একটা বড় জাল পেতে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আরো একটি অভিযোগ, সরকারি মাঠে নাকি সেবাশ্রয় ক্যাম্প, সেখানে পলতার বিডিও অফিসের মাঠে তৈরি হয় স্থায়ী স্ট্রাকচার। কলকাতা মেডিকেল কলেজের আদলে স্ট্রাকচার, এখনো সেই মাঠে নাকি ক্যাম্পের কাঠামো রয়েছে, খেলার জায়গা সেটাকে কেড়ে নিয়ে ক্যাম্প করা হয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। এই মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই আলোচনায় যাব। আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন, আমার সহকর্মী মণিময় পাল রয়েছেন নিউজরুম থেকে। আমাদের সঙ্গে আমাদের যুগ্ম সম্পাদক IMA বেঙ্গল শাখা রঞ্জন ভট্টাচার্য যোগ দিয়েছেন আমাদের অতিথি। রঞ্জনবাবু, অবশ্যই আপনার কাছে আসবো। মণিময় আমার সঙ্গে রয়েছেন সহকর্মী নিউজরুম থেকে। মণিময়, তোমার প্রশ্ন। একেবারে মানে রঞ্জনবাবু আমাদের সাথে দীর্ঘদিন প্যানেলে অনুষ্ঠান করেছেন। রঞ্জনবাবু হয়তো ভয় পাচ্ছেন এই মুহূর্তে, তাই তো রঞ্জনবাবু? মানে চিকিৎসকরা কিরকম ধরনের হয়েছেন, কি ধরনের চিকিৎসা হয়েছে, আর ভাইপো বাবু যা নয় তাই করে বেরিয়েছেন, মানুষের মৃত্যুসজ্জার কার্য সামনে নিয়ে এসছেন তারা। দেখো, সেবাশ্রয় 1 যখন শুরু হয় 2রা জানুয়ারি 2025 সালে, তখন প্রারম্ভিকভাবে মনে হয়েছিল এটা প্যান আশ্রয় হচ্ছে, মানে পিতে PGI চণ্ডীগড়, এতে এইমস নিউ দিল্লি, এর নিম্যান্সের মতো পরিষেবা পাওয়া যাবে। কিন্তু প্রথম ধাপের পর যত এগোতে থাকে আমরা একে একে বুঝতে পারি যে পরিকাঠামোটা কি হতে চলেছে। কারণ সেখানে যে তোমার চক্রে 6টা বলয় ছিল, দেখবে সেখানে বলা হতো যে তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট হবে, কিন্তু তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট বলে কিছু ছিল না। নামমাত্র যে পরিষেবাগুলো, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা হয়তো ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, এটুকু করা যেত। বিনামূল্যে ঔষধ বিতরণ, যে ঔষধগুলো বিতরণ করা হতো সেগুলো কোনো রকম ভাবেই ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নয়, বা কোনো ফার্মাসিস্টের হাতে ছিল না সেই ওষুধের নিয়ন্ত্রণ, এবং সেই ফার্মাসির যে ওষুধগুলো দেওয়া হতো সেগুলোর কোনো নামকরা কোম্পানির ওষুধ দেওয়া হতো না। 3 নম্বর যেটা ছিল, সেটা সকলের জন্য বিনামূল্যের শিবির, কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডটাকে নিয়ে সেগুলোকে পাঞ্চ করা হতো, এবং এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পরবর্তীকালে রেফার করা হতো কোনো সরকারি মেডিকেল কলেজের নয়, ওই বজবজ, আলিপুর বা দক্ষিণ কলকাতার বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে, যার থেকে পরবর্তীকালে বেনিফিশিয়ারি টাকাটা অন্যভাবে অন্য খাতে চলে যায়। রেফারেল পরিষেবা যদি দরকারই ছিল তাহলে তো তার জন্য মেডিকেল কলেজগুলোই আছে। ডায়মন্ড হারবার মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, তাহলে হঠাৎ করে ডায়মন্ড হারবারের ফুটবল মাঠ খুঁড়ে সেখানে একটা সেবাশ্রয় ক্যাম্পের এক্স্যাক্টলি, মানে রঞ্জনবাবু স্বাস্থ্য দপ্তরে তো কোনো পারমিশন ছিল না, অথচ সেবাশ্রয় চলে গিয়েছে। কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার ভাইপো বলে কথা,
তো তিনি চালিয়ে গিয়েছেন জোর কদমে, না হলে এ ধরনের খবর হয়? একজন আয়ুর্বেদিক চিকিৎসক, তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করছেন। আকবর আলী মন্ডল তার নাম সামনে আসছে, তৃণমূলের ছত্রছায়া থেকে তিনি চিকিৎসা করে বেরিয়েছেন। আকবর হোসেন একদম আকবর হোসেন মন্ডল। দেখো, আমাদের যে নিয়ম আছে তাতে ভারতবর্ষের যদি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আছে তার দুটো ভাগ, একটা হচ্ছে মডার্ন সিস্টেম অফ মেডিসিন MSM, এটা হচ্ছে আমরা, আর একটা হচ্ছে আয়ুষ, এবং আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। আমরা সবাই জানি যে সেবাশ্রয় 2 ক্যাম্পটা মূলত আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং ডেন্টাল চিকিৎসক বা পড়ুয়াদের নিয়ে গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে পড়ুয়াদের নিয়ে করা হতো। আমরা মিক্সোপ্যাথি আর ক্রসপ্যাথি বলে দুটো টার্ম ইউজ করি। মিক্সোপ্যাথি মানে হচ্ছে আজকে আয়ুর্বেদিক চিকিৎসক যদি মডার্ন সিস্টেম লেখেন, আর ক্রসপ্যাথি মানে হচ্ছে যে আমরা একে অন্যের জায়গায়, আমি যদি একজন হোমিওপ্যাথি ডাক্তারের মতো সমস্ত প্রেসক্রিপশন করি, তা এটা দুটোই কিন্তু আইনত দণ্ডনীয়। এছাড়া AERB মানে অ্যাটমিক এনার্জি রিসার্চ ব্যুরো, তার জন্য যে কনসোল রুম, এক্সরের যে রেডিয়েশন, সেগুলো ছিল না। কোনো বর্জ্য পদার্থর যেগুলো ফেলা হবে তার যে নিয়মগুলো, সেগুলো মানা হয়নি। এবং তার চেয়েও যে PCPNDT অ্যাক্ট 1994, সেই আইন অনুযায়ী যেটা তোমরা বলছো ভ্রূণ লিঙ্গ নির্ধারণের জন্য অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, কিন্তু ওখানে সোনোলজিস্টও কিন্তু পারতপক্ষে ছিল না। AI জেনারেটেড রিপোর্ট করা হতো, রেডিওলজিস্ট ছিল না, টেকনোলজিস্টদের দিয়ে এই কাজগুলো করা হতো। একমাত্র ECGটা মনে হয় ঠিকঠাক হতো, তাও যে মেশিনগুলো আসতো সেগুলো ওই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকেই আসতো। এবং তার যে অনুমতি, যেটা তোমরা বলছিলে যে CMOH এর কাছ থেকে বা কোনো স্বাস্থ্য ভবনের কাছ থেকে কোনো রকম অনুমতি ছিল না। এবং এই যে প্রথমবারের যে ধাপটা ছিল, সেই প্রথমবারে কিন্তু বাইপাস সংলগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা আমরা যারা ছিলাম IM এর পক্ষ থেকে তারা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দেখা গিয়েছিল যে এই ক্যাম্পগুলোতে কোনো পরিষেবা নেই, এবং MP গোল্ড কাপটা হঠাৎ করে রাতারাতি সেবাশ্রয়ের মধ্য দিয়ে শুধুমাত্র জনসংযোগ কর্মসূচি নয়, হয়তো এর মধ্যে সর্ষের মধ্যে ভূত ছিল, তাই আজকে খনন করে জনসংযোগ কর্মসূচি কার্যত রাজনৈতিক কর্মসূচির আন্ডারে চলে গিয়েছে। রঞ্জনবাবু, আমাদের তো ভয় লাগছে, আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন? কারণ এই সময়কাল ধরে চলেছে, মানুষদেরকে ওষুধ দেওয়া হয়েছে, তারা খেয়েছেন, তারা কি অবস্থায় পড়তে পারেন? একজন চিকিৎসক হিসেবে কোনো আশঙ্কা প্রকাশ করছেন? ভীষণভাবে, কারণ এই যে অঙ্গহানির ঘটনা ঘটছে বা ভুল চিকিৎসার জন্য কোনো ড্যামেজ হচ্ছে, এগুলো তো আইনত দণ্ডনীয়। আমাদের BNS অ্যাক্টের ছাড়াও যে ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট রয়েছে, তাছাড়াও যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, এই প্রত্যেকটা জায়গায় ম্যাজিক ড্রাগ রেমেডিস অ্যাক্ট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এদের ফলস প্রমিস দিয়ে যে প্রতারণা এবং ভাওতাবাজি, সেইগুলোর তো উপযুক্ত একটা অবশ্যই তদন্ত হওয়া উচিত, যেটা স্বাস্থ্যমন্ত্রী করবেন বলে আশ্বাস দিয়েছেন। দুঃখটা একটাই যে মানুষ একটা প্রত্যাশার ফানুস সেটা পায়নি, এবং সেখানে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এবং তার জন্য ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদ এবং তার সাথে তার যে 7টি বিধানসভা অঞ্চলের যারা বিধায়ক, তারা কিন্তু আজকে প্রত্যক্ষভাবে দায়ী, এবং তাদের উপযুক্ত তদন্ত এবং বিচার হোক, এটা আমরা IM এর পক্ষ থেকে দাবি করছি। এখান থেকে রঞ্জনদা একটু সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে। মণিময় সঙ্গে থাকো। এই মুহূর্তে মফিজুলের কাছে যাই, যে বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে যে ব্রেকিংটা আপনাদের দেখাচ্ছিলাম, যে মাঠ দখল করে সেখানে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, এবং সেটাও কলকাতা মেডিকেল কলেজের একটা স্ট্রাকচার, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। মফিজুল, ঠিক কি অভিযোগ সামনে এসেছে এবং স্থানীয়রাই বা কি বলছেন, খুব সংক্ষেপে একটু জানাও। দেখো, সেবাশ্রয়টা সরকারি কোনো প্রকল্প ছিল না, বা সরকারের কোনো অনুমোদন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করেননি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারি একটি মাঠকে দখল করে নিয়ে সেখানে একটা পার্মানেন্টলি স্ট্রাকচার তৈরি করে সেবাশ্রয় করা, এটা নিয়ে কিন্তু এলাকার মানুষদের আপত্তি রয়েছে। এই মাঠে যে সেবাশ্রয় হবে, তার জন্য যে কলকাতা মেডিকেল কলেজের আদলে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এর সঙ্গে কি কোনো বিডিওর সঙ্গে সেবাশ্রয় কমিটির কোনো চুক্তি হয়েছিল? এই বিষয়ে কিন্তু বিডিওর কাছ থেকে সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষজন বলছেন যে এটা গায়ের জোরেই এখানে সরকারি জায়গা, সরকারি মাঠ, সেটা দখল করে নিয়ে এখানে একটা পার্মানেন্টলি স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে, যেটা তাদের ধারণা ছিল যে এটা আগামী দিনে সেবাশ্রয় 3, 4, 5 যখন হবে, তখন এই জায়গাতেই তারা সেবাশ্রয় প্রকল্পটা চালাবে, যার কারণে খেলার মাঠটা পুরোপুরি সেবাশ্রয় দখলে চলে যাবে। খেলার মাঠের মাঝ বরাবর এই সেবাশ্রয় স্ট্রাকচার রয়েছে, বড় একটা খেলার মাঠ, তার একটা অংশ ছেলেদের, ওই এলাকার মানুষরা যারা ওখানে খেলাধুলা করতেন, শরীরচর্চা করতেন, তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে যখন রাজ্যে পালাবদল হয়েছে, এখন থেকে এলাকার মানুষজন বলছে যে কবে এটাকে ভেঙে ফেলা হবে, কবে এই মাঠটাকে খেলার উপযুক্ত হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। এখন এই মাঠ কবে ফিরিয়ে দেওয়া হয়, এদিকে তো অবশ্যই নজর রয়েছে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু যেটা বোঝা গেল যে সরকারি থেকে
তারা যা ইচ্ছা তাই করেছেন, কোনো কিছুর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটুকু করেননি। এখান থেকে আমি আসবো, আমার সঙ্গে সহকর্মী মণিময় রয়েছে। মণিময়, যেটা আলোচনা আমরা করছিলাম যে এই যে গুরুতর অভিযোগ, সরকারি থেকে যা ইচ্ছা তাই তারা করেছেন, কোনো কিছুর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। রঞ্জনবাবু যেটা বলছিলেন যে এই যে লিঙ্গ নির্ধারণ করা, এটাও তো একটা গুরুতর অপরাধ, যেটা কোনো জায়গায় কোথাও হয় না, সেটা এই সেবাশ্রয় ক্যাম্পে করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে স্বাস্থ্যমন্ত্রী যেহেতু তার পিসে ছিলেন, তাই ভাইপো একবারে পুরো একটা ফাঁদ পেতে বসেছিলেন, যা খুশি তাই করছিলেন। যা খুশি তাই, তাই তো। নাহলে তুই ভাবো না, মানে সরকারি মাঠ পর্যন্ত দখল করে ক্যাম্প হয়ে যাচ্ছে, মারাত্মক পরিস্থিতি। তুমি যে প্রশ্নটা করলে, আমি রঞ্জনবাবুর কাছে ঠিক এই জায়গা থেকে আসবো যে লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে গুরুতর অপরাধ জানা সত্ত্বেও এদের সাহস কি করে হলো যে সেটা তারা করছিলেন? রঞ্জন দা, শোনা যাচ্ছে না, অডিও মনে হচ্ছে মিউট হয়ে গেছে। রঞ্জনবাবু, না, আমি যে মেডিকেল কলেজের অবয়বটা দেখলাম, সেই অবয়ব দেখে অত্যন্ত ব্যথিত মনে করছি, কারণ আমি এই কলেজের প্রাক্তনী এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও মেডিকেল কলেজের প্রাক্তনী, যেখান থেকে মধুসূদন গুপ্ত, কাদম্বিনী গাঙ্গুলি, রোনাল্ড রস, সুকুমার মুখার্জি স্যারেরা বেরিয়েছেন। সেখানে এরকম একটা ভাওতাবাজি দিয়ে কি করে এটা সম্ভব হয়? এবারে তোমার যে এই প্রশ্নের উত্তরে স্পেসিফিক্যালি যে সেবাশ্রয়ের ভ্রূণ নির্ধারণ একটা আইনত দণ্ডনীয় অপরাধ জানি, এবং একটা ভ্রূণ নির্ধারণ করে লক্ষ লক্ষ টাকা কিন্তু উপার্জন করা যায়, এবং এই উপার্জনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই যে কোঅর্ডিনেটরদের রোলটাও কিন্তু বিবেচনাধীন, কারণ 7টা বিধানসভায় যে কোঅর্ডিনেটররা ছিলেন তারা কিন্তু সবকিছুর দায়িত্ব ছিলেন, এবং আমাদের উৎপল দান স্যার, যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যাকে ট্রান্সফার হতে হয়েছিল, তার উপরেও একটা পাহাড় প্রমাণ চাপ দেওয়া হয়েছিল। তাই সামগ্রিকভাবে এই ভ্রূণ নির্ধারণের ব্যাপারটা, যেটা অভিজিৎ দাস ববিবাবু তদন্তের মধ্যে এনেছেন, এটাও দেখা উচিত, এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই প্রত্যেকটা জিনিসকে কেঁচো খুঁড়তে যেন কেউটে না বেরিয়ে যায়, এটাই আমাদের চিন্তা। এবং ভ্রূণ নির্ধারণের মতো জঘন্যতম কাজ, সেটা তো নিন্দার ভাষা নেই, এবং আমরা চাই দোষী ব্যক্তিদের শাস্তি হোক। আর রঞ্জনদা, খুব সংক্ষেপে একটা যেটা বিষয় জানতে চাইবো, এই যে আমরা যে অভিযোগটা পাচ্ছি যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি অ্যালোপ্যাথির চিকিৎসা করাচ্ছেন, আবার কখনো দেখা যাচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসক তিনি আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন, এটা কি মানে কখনো করা যায়? আপনি একটু যদি চিকিৎসার মানে সেই ব্যবস্থার দিক থেকে একটু যদি ব্যাখ্যা দেন এটার। দেখো, আমি একবার গিয়েছিলাম এই সেবাশ্রয় ক্যাম্পে, তখন দেখেছিলাম এলাহি আয়োজন ডায়মন্ড হারবারে, সেখানে 8খানা ঘর ছিল, এবং সেই 8খানা ঘরে প্রথমে যদি দেখা যায় 4 জন ডাক্তারবাবু এলো, তখন বাকি 4টে ঘরে কিন্তু যাদের বসানো হতো তারা এই পড়ুয়া, এবং এরপরে দেখা যেত একজনই আছে হয়তো, সেই 8টা ঘরে বিভিন্ন পর্যায়ক্রমে এই গোয়াসিউ লাইক ক্যাম্পে কখনো এন্ডোক্রিনোলজিস্ট, কখনো প্লাস্টিক সার্জন, কখনো কার্ডিওলজিস্ট, কখনো ফিজিশিয়ান, এরকম ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিষ্ণুর 10ম অবতার দেখেছো, এখানে সেবাশ্রয় ক্যাম্পে কিন্তু 2য় ধাপে আমরা এরকম 10ম অবতার দেখতে পেয়েছি। একই চিকিৎসক হয়তো ঘর বদলে পোশাক বদলে চিকিৎসা করেছেন, কারণ যুবরাজের মান রাখতে হবে, এবং সেবাশ্রয় একটা ক্যাম্প, যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ক্যাম্প হিসেবে তাকে অবতীর্ণ হতে হবে, এই কর্মযজ্ঞে তারা সামিল হয়েছিল। একেবারে পরবর্তীতে এখন এই মণিময় জলটা কোন দিকে গড়াচ্ছে সেদিকে নজর থাকবে। রঞ্জন দা, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আমার সহকর্মী মণিময় পাল ছিলেন নিউজরুম থেকে। মণিময়, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিধি মফিজুল ইসলাম ছিলেন। মফিজুল, তোমাকেও ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে যেটা বোঝা গেল, এই সেবাশ্রয় মডেল যাকে কেন্দ্র করে একেবারে দুর্নীতির একটা ফাঁদ পেতে বসেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাটাকেও ছাড়েননি এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এখন প্রশাসন কি পদক্ষেপ নেয়? কারণ ইতিমধ্যে তো একাধিক অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ওরফে ববি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনের পদক্ষেপের দিকে আমাদের নজর রয়েছে। পরবর্তীতে আপনাদেরও নজর থাকুক ক্যালকাটা নিউজে।